মানে আমরা যখন ক্যাম্প সামিট পুশে বের হই, তো সামিট পুশের মূল এটাই হলো যে সে সময় আমরা একদম পুরো হয় না যে ফাইনাল একটা ইয়েতে মিশনে যাচ্ছি না? আ যে যুদ্ধে যখন যায় তখন কিন্তু তারা সবকিছু মানসিকভাবে প্রিপারেশন নিয়ে যায় আমি ফিরে নাও আসতে পারি, তাই না? তো আমরা তো আমাদের ঠিক তেমনটাই যে উপরে যাচ্ছি ফিরে নাও আসতে পারি। ঐরকম একটা পরিস্থিতি নিয়েই যেতে হয়। তো যখন ক্যাম্প 2 থেকে বের হই সামিট পুশের উদ্দেশ্যে গিয়ে ক্যাম্প 3 তে যাই। ক্যাম্প 3 থেকে একটা রাত থাকি। সারারাত অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে থাকতে হয়। ক্যাম্প 3 থেকে পরের দিন আমরা আ ভোর রাতে রওনা হই। রওনা হয়ে দুপুরের নাগাদ ১:৩০ নাগাদ গিয়ে আমরা ক্যাম্প 4 এ পৌঁছাই, ডেড জোনে। তো ডেড জোনে মানে ক্যাম্প 4 এর আগেই আমি একটা ডেড বডি দেখতে হয়। হ্যাঁ? যে ডেড বডিটা তার ঠিক ৩ দিন আগে মারা গেছে। এবং যে মারা গেছে তার সাথে আমার বেস ক্যাম্পে দেখা হয়েছে, কথা হয়েছে। ফিলিপাইনের এক পর্বতারোহী সে মারা যায়। তো তার ডেড বডিটা ১ম দেখি। তো দেখে তখন একটা ধাক্কা লাগে যে একটা ডেড বডি দেখে যাচ্ছি। আমরা তো মানুষ। ভেতর তো আমাদের একটা মৃত্যু ভয়টা আছে। তো তখন ক্যাম্প 4 এ গিয়ে যখন সময় কাটাই, ক্যাম্প 4 এ সময় কাটি, সন্ধ্যার সময় যখন ক্যাম্প 4 থেকে রওনা হই, সারারাত প্রচণ্ড ওয়েদার খারাপ। প্রচণ্ড তুষারপাত হচ্ছে, উইন্ডি। ওই অবস্থাতেই আমরা বেরিয়ে গেছি এবং আমাদের আগে যারা বেরিয়েছিল তারা দেখছি যে পেছনে ফিরে আসতেছে, কারণ ওয়েদার খারাপ হয়ে গেলে ওই উচ্চতায় উপরে আর যাওয়া হয় না নর্মালি। উপরে যাওয়া মানে অনেকটা এরকম যে সুইসাইড অ্যাটেম্প নিতে যাওয়া। তো এবং আমার পেছনে একটা সময় পর্যন্ত দেখলাম যে বিশাল বড় লাইন যে হেড টর্চ চালাতে আসতেছে রাতের অন্ধকারে। কিন্তু যত রাত বাড়ছে, যত আমরা উপর দিকে যাচ্ছি, পেছনের লাইনটা আস্তে আস্তে ছোট হচ্ছে। হ্যাঁ, এই যে মানুষগুলো ফিরে যাচ্ছে এবং সামনে যারা ছিল তারাও তাদের মধ্যে দিয়ে অনেকেই ফিরে আসতেছে। তো তখন হলো কি মনে হচ্ছিল যে আমরাও কি ফিরে যাব? মানে ওয়েদার তো আরো খারাপ হচ্ছে। এটা তো আরো মানে ভালো হওয়ার তো কোনো সম্ভাবনাই দেখছি না। রাতের অন্ধকারে যতটা বুঝতে পারছি। তো একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল যে মনে হয় আমাদেরও ফিরে যেতে হবে। তারপরে একটা মানে জেদ ছিল যে না, যাই দেখি কতদূর যাওয়া যায়। তো ভোর রাত যখন হচ্ছিল, দিনের আলো যখন ফুটছিল, সে সময় সাউথ সামিটে গিয়ে যখন পৌঁছানোর আগ মুহূর্তে একটা পাথরের একটা জায়গা আছে, সেটা যখন ওঠার জন্য লড়াই করছি, সে সময় মনে হচ্ছিল যে আর মনে হয় যেতে পারবো না। হ্যাঁ, ফিরে মনে হয় যেতে হবে। তো আমার সাথে যে আমার শেরপা বন্ধু ছিল গ্যালজেন, তো গ্যালজেনকে বললো, গ্যালজেনকে জিজ্ঞেস করলাম, গ্যালজেন আমার পেছনে ছিল। তো গ্যালজেনকে বললাম, গ্যালজেন এখন তুমি কি বলছো, মানে এখন আমরা কি সামনে যাবো কি যাবো না? তো গ্যালজেন শুধু আমাকে বললো যে শাকিল তুমি কি করতে চাও, পুরো সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। তুমি যদি যেতে চাও তাহলে আমি তোমার সাথে যাব, আর যদি বলো যে না ফিরে যাবা তাহলে আমি তোমার সাথে ফিরে যাব। তো তখন আমার মনে হলো যে অভিযানটা যেখানে শুরু করতে পারছিলাম না সেখানে শুরু করেছি, যেখানে স্পন্সর পাচ্ছি না সেখানে স্পন্সর হাত থেকে সরে যাচ্ছে, মাঝপথে আসার পরে সেখান থেকেও আমি অভিযানে এই পর্যন্ত এসেছি। আমি অনেক টাকা লোন করেছি, যমুনা নদীর মতো খরস্রোতা নদী আমি মৃত্যু ভয়কে উপেক্ষা করে সাঁতরিয়ে পার হয়েছি। ১৩৭২ কিলোমিটার পথ পেরিয়ে বেস ক্যাম্পে এসেছি, তারপরে এখানে থেকে মানে খুমবাইস ফল পেরিয়ে সামিট পুশের জন্য আজকে এখন আমি সাউথ সামিটে আছি। মানে আমার সামনে আর মাত্র ৩০০-৪০০ মিটার বাকি। এই পথটা না করে আমি ফিরে যাব? তো এই প্রশ্নটা তখন আমি নিজে করছিলাম। হ্যাঁ, যে আমি কি ফিরে যাব? এই এত এত লড়াই করে, এত এত নিয়ে, এবং এত এত মানুষ আমার পেছনে স্বপ্ন দেখছে শাকিল সামিট করে ফিরবে, আমাদের বিশ্বাস। এই যে বলেছিলাম যে আমার বন্ধুদের কথা, আমার পরিবারে আমার মার কথা, হ্যাঁ, এই যে এত এত মানুষ, আমার তখন এদের কথা মনে হচ্ছিল যে আমি যদি ওই উচ্চতায় ওখানে যেতে পারি তাহলে যে পকেটে যে বাংলাদেশের পতাকাটা আছে এটা আমি তুলে ধরতে পারবো। আর যদি ফিরে না যাই, এখান থেকে ফিরে যাই, তাহলে আমি পতাকা তুলেও ধরতে পারবো না। এই যে দীর্ঘ পথ আমি এই পর্যন্ত এলাম এত লড়াই করে, এত প্রতিবন্ধকতা অতিক্রম করে, তাহলে এগুলোর কোনো মূল্যই থাকবে না। কেউ জিজ্ঞেসও করতে আসবে না সাথে তুমি কোন পর্যন্ত গিয়েছিলা। হ্যাঁ, কেউ জিজ্ঞেস করতে আসবে না। তখন মনে হলো এতটুকু যদি যেহেতু করতে পেরেছি, আসতে পেরেছি, আমি এই পথের প্রতিবন্ধকতা পেরিয়ে আসতে পেরেছি, স্পন্সরশিপের মানে অর্থনৈতিক যে প্রতিবন্ধকতা ছিল সেটা পেরিয়ে আসতে পেরেছি, এই পর্যন্ত যমুনা নদী সাঁতরাতে পেরেছি, আমি মনের সাথে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন রাত লড়াই করতে পেরেছি, এখানে এসে দাঁড়াতে পেরেছি, তাহলে আমি সামিট করেই ফিরবো। আমি যদি ফিরে যাই তাহলে ইতিহাস করে ফিরে যাব, আর যদি না ফিরে যাই তাহলে আমার গল্প বলার মতো কাউকে ফিরে যেতে হবে এরকম আমি আর দরকার নেই। হ্যাঁ,
তখন আমার মনে হলো আমি একদম মানে একদম সিঙ্গেল অ্যাসেন্ট, ডু অর ডাই, এইটা মাথায় চলে আসলো যে আমি যদি ফিরে যাই তাহলে পতাকা তুলে সে পতাকার গল্প নিয়ে ফিরে যাব দেশে, একটা ইতিহাস করে নিয়ে যাব। আর যদি ফিরে না যাই তাহলে যা হওয়ার তা হবে। তো এইটা ভেবে আমি সাউথ সামিটটা পেরিয়ে গিয়ে যখন হিলারি স্টেপে গিয়ে দাঁড়ালাম, হিলারি স্টেপের একটু সরু জায়গাটা, মানে পাথরের জায়গা, ওটা খুবই চ্যালেঞ্জিং জায়গা, একদম লাস্ট ইয়েতে চূড়ার আগ মুহূর্তে। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার সামনে 4-5 জন পর্বতারোহী দড়িতে ঝুলছে, সেই পাথরের জায়গাটা ওঠার চেষ্টা, লড়াই করছে, জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে সর্বোচ্চ ত্যাগ দিয়ে তারা উপরে ওঠার চেষ্টা করছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পায়ের পাশে একজন একটা ডেড বডির মাথা, হ্যাঁ, একটা ডেড বডির মাথার সাথে আমার পাটা লেগে আছে, আমি দাঁড়িয়ে আছি। আমি যখন উপরে দেখছি বন্ধুরা পর্বতারোহীরা, অন্য পর্বতারোহীরা লড়াই করছে মৃত্যুর সাথে, আমাকেও এই পথ উঠে যেতে হবে। নিচে তাকিয়ে দেখছি একটা ডেড বডি। এই যে জায়গাটা, এই জায়গাটা আমি 10 থেকে 15 মিনিটের মতো সময় আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হয় এই ট্রাফিকে, একটা ট্রাফিকের মতো হয় যে উপরেগুলো উঠে গেলেই পরে আমি উঠতে পারবো। এই মুহূর্তটাতে আমার সকল ধরনের নেগেটিভ চিন্তাগুলো মাথায় ঢুকছিল যে এত এত মৃত্যুর পেছনে মিলে ডেড বডিগুলো দেখে এলাম, এখানে একটা ডেড বডি পাশে মাথা দাঁড়িয়ে আছে এবং এই দুটো অনেক পুরনো একটা ডেড বডি, হ্যাঁ, এবং সামনে উপরে কী হবে আমি জানি না। তো তখন শারীরিক একটু মানসিকভাবে একটু দুর্বলতা হতে মানে ভাঙতে শুরু করলো। তো তখন হিলারি স্টেপটা উঠে গেলাম, উঠে গিয়ে দেখি আর একটা ডেড বডি। তো সেই ডেড বডি দেখার পরে গিয়ে যখন তারপরে সামিটের কাছে দেখলাম আর একটা ডেড বডি, এরকম 4টা ডেড বডি দেখতে হয়। দেখে গিয়ে আমি চূড়ায় গিয়ে দেখি দূর থেকে দেখা যাচ্ছে যে যারা চূড়ায় গিয়ে দাঁড়িয়েছে তারা দেখি এরকম করে বিজয় উল্লাস করছে 2 হাত ধরে, হ্যাঁ, কারো কারো দেশের পতাকা তুলে ধরছে। তখন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছি যে ওইখানে আমি যদি যেতে পারি তাহলে আমি বাংলাদেশের পতাকাটা তুলে ধরতে পারবো, হ্যাঁ, একটা ইতিহাস হয়ে যাবে যদি এখানে যেতে পারি। তো তখন মনে হচ্ছিল এখানে একটা দৌড় দিতে পারি, হ্যাঁ, দৌড়ে গিয়ে যদি ওইখানে গিয়ে চূড়ায় গিয়ে দাঁড়াইতে পারতাম তাহলে মনে হতো একদম মনের যে সর্বোচ্চ তৃপ্তি যেটাকে বলি, হ্যাঁ, সেটা পেয়ে যেতাম। কিন্তু সেই সুযোগটা তো ছিল না, কারণ ওইখানে শরীরের আর কোনো শক্তিই নেই। তো পরে আস্তে আস্তে সেখানে হেঁটে গিয়ে চূড়ায় গিয়ে দাঁড়াই। এর মধ্যে ওয়েদার একদম অন্ধকার, চারপাশে একদম হোয়াইট আউট হয়ে গিয়ে মেঘে ঢেকে গেল, আর ওই প্রচণ্ড বাতাস হচ্ছে। তখন মনে হলো যে চূড়াই তো দাঁড়িয়ে গেছে, ওয়েদার খারাপ হয়ে গেছে, এখন আমাকে ফিরে যেতে হবে, এবং শুধু ফিরে গেলে হবে না, বেঁচে ফিরতে হবে। এখন যদি আমি বেঁচে না ফিরি এই সামিটের গল্পটা বলবো কিভাবে, হ্যাঁ, এই যে পতাকাটা তুলে ধরলাম এই পতাকাটা নিয়ে যেতে হবে আমাকে। তো তখন আমি তখন নেপালি সময় 6:30, নেপালি সময় 6:30টার দিকে কি আমি একদম চূড়ায় গিয়ে পৌঁছাই। ভোর 6:30। আমি হাঁটা শুরু করি ক্যাম্প 4 থেকে 8:45, সন্ধ্যা 8:45। এই যে সারা রাত ওই খারাপ ওয়েদারের মধ্যে মানে লড়াই করতে 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 উঠে গিয়ে ভোর 6:30টার সময় চূড়ায় গিয়ে পৌঁছাই। হয় না যে ওই সে সময় মানে একটা সময় মনে হচ্ছিল যে আমি পৃথিবীর রাজা, হ্যাঁ, পৃথিবীর সব থেকে উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি, মানে পৃথিবীর সব থেকে উঁচু যে জায়গা মহাদিরাজ যে এভারেস্ট, সেটা আমার পায়ের নিচে, হ্যাঁ। তো এর থেকে গর্বের আর কি হতে পারে যে আমি এটাকে মানে এর চূড়ায় বাংলাদেশের পতাকা নিয়ে এসেছি, তাও শুধু নিয়ে এসছি না, যেটা আমি সমুদ্র সমতল থেকে বহন করছি করে এখানে নিয়ে এসেছি। মানে আমার এটার আবেদনটাই অন্যরকম ছিল, যে শুধু যদি এভারেস্ট ক্লাইম্ব করতাম তাহলে হয়তো সেই আবেদনটা এতটা থাকতো না। যেহেতু আমি পুরো জার্নিটা আমি এইভাবে করেছি যে সি টু সামিট, তখন আমার এটা ছিল। কিন্তু তখন ফেরার জন্য খুবই মনটা হয় না যে বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা, হ্যাঁ, এই তীব্র আকাঙ্ক্ষাটা তো আমার কাজ করছিল। যে হয় না যে মানুষ, আমরা যাই বলি না কেন যে মৃত্যুকে ভয় করি না, কিন্তু দিন শেষে বেঁচে থাকার মতো মানুষের আর কিছুই প্রাপ্তি হতে পারে না। তো তখন মনে হলো যে আমি আমার গ্যালজেনকে বললাম, গ্যালজেন যত দ্রুত সম্ভব আমরা নেমে যেতে চাই। তো দ্রুত আমরা ছবি টবি তুলি। চূড়ায় আমরা সর্বোচ্চ 12 মিনিটের মতো, 12-13 মিনিট ছিলাম আর কি। এটা হয়তো আমার মনে হয় বাংলাদেশের যে কজন পর্বত আরোহী আছে সবার থেকে কম সময় থাকার রেকর্ডটা হয়তো আমার, হ্যাঁ, কারণ সবাই কেউ আধা ঘন্টা, কেউ 45 মিনিট, কেউ 1 ঘন্টা সময় কাটিয়েছে এভারেস্টের চূড়ায়। তারা পৃথিবীটাকে দেখেছে এভারেস্টের চূড়া থেকে 4-5টা তাকিয়ে। কিন্তু আমার একটা আফসোস যে আমি পৃথিবীর চূড়ায় দাঁড়িয়ে, সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে আমি পৃথিবীকে দেখতে পারিনি, এটা একটা আফসোস। কিন্তু তার থেকে বড় হলো আমি চূড়ায় দাঁড়াতে পেরেছি এবং দাঁড়াতে
গল্পটা নিয়ে, সফলতাটা নিয়ে, এবং যে পতাকাটা আমি সমুদ্র সমতল থেকে বহন করে নিয়ে চূড়ায় তুলে ধরে এবং সেটা নিয়ে ফিরে আসতে পেরেছি, আমার ওই আফসোসটা একদম ব্যানিশ হয়ে গেছে, না ওটা নেই এখন আর। সবথেকে বড়ই ছিল যে ফিরে আসাটা। তা হ্যাঁ, আমি মানে ফিরে আসতে পেরেছি। ফিরে এসে কিন্তু যখন ওখান থেকে মানে নামাটা তো আরো চ্যালেঞ্জিং হয়, মানে যতটুকু মানে অনেক নামার সময় তো অনেকে মানে হ্যাঁ, মৃত্যু হয় অনেকের। আহ, উম, মানে অ্যাক্সিডেন্ট যদি বলি বা মানুষের ডেথ রেটের কথা, যে মানুষ মারা যাওয়ার স- সংখ্যা যে হয় সেটা নেমে আসার পর নেমে থেকে শেষ হওয়ার সময়। কারণ সে সময় শরীরে শক্তি থাকে না, তখন কোনো টার্গেট থাকে না। কারণ আমরা যখন উপরে উঠি তখন একটা মানসিক শক্তিতে মনের জোরে উপরে উঠি, কিন্তু যখন চূড়ায় উঠে যাই, নেমে আসতে চাই, তখন কিন্তু ওই টার্গেট থাকে না, হ্যাঁ, যে চূড়ায় উঠতে হবে। তো যে কারণে নামার সময় মানুষের আস্তে আস্তে ওই এনার্জিটা ফল করতে থাকে। হ্যাঁ, তো তখন মানুষের অ্যাক্সিডেন্টগুলো হয়, তখন মানুষ দ্রুত নামতে গিয়ে অ্যাক্সিডেন্ট করছে। তখন আহ, মানুষ বিভিন্ন এই যে শারীরিক এগুলো হয়, অতি উচ্চতার যে প্রতিবন্ধকতাগুলো থাকে সেগুলো তাদেরকে অনেকটা হয় না যে গ্রাস করছে আর কি। তো আমাকেও ওরকম করছিল, কিন্তু আমি হয় কি যে তখন আমার মনে হচ্ছিল আমি, হয় না যে গাছ থেকে ফলটা ছিঁড়েছি, চুরি করেছি, এখন নিয়ে যত দ্রুত সম্ভব ধরে পালাতে হবে। হ্যাঁ, তো ওইরকম একটা অবস্থা যে আমি চূড়ায় উঠে গেছি, ছবি আমার তোলা হয়ে গেছে, এখন যত দ্রুত নামতে হবে আমি নেমে যেতে পারি। কিন্তু আমি সবসময় একটা জিনিস আমারই থাকে যে খুবই মানে হয় না যে বিপজ্জনক মুহূর্তগুলো এবং ক্রুশিয়াল টাইমগুলোতে, ওই সময়গুলোতে আমি মাথাটা ঠান্ডা রাখতে পারি। এটা আমি আগে থেকেই পারতাম, এটা আমি সবসময় নিজের প্রতি আমি নিজেকে থ্যাঙ্কস দেই যে এই জিনিসটা আমি খুব পারি, যে খুবই চ্যালেঞ্জিং মুহূর্তে মাথা ঠান্ডা রেখে ওটাকে ওভারকাম করতে পারি। যে আমি নামার সময় আমি কখনোই তাড়াহুড়া করিনি, এবং নামার সময় আমি মানে প্যানিক হইনি। হ্যাঁ, আমার তখন আমি নামতেছি একদম খুব সূক্ষ্মভাবে নামতেছি, মানে হচ্ছিল যে আমি কিছুই করিনি, উপরে দিকে যাচ্ছি, আমি অ্যাভারেস্টে না, আমার হচ্ছে আমি সাধারণ একটা ছোটোখাটো একটা পর্বতে উঠছি, এখন একদম ইজি পথ নেমে যাচ্ছি। আমি এইভাবেই মাথায় সেট আপ করে নিছি। তো এইভাবে আমি আস্তে আস্তে নেমে আসি আর কি।